প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিখ্যাত নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের লেখা জাম্বো নাটকটি তোমাদেরকে পড়ে শোনাবো। আর এই নাটকটা পড়ার আগে আমরা জাম্বো নাটকটা সম্পর্কে একটু জেনে নিই। এবং এখানে এই নাটকটা হচ্ছে বিখ্যাত নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের লেখা। এটা হচ্ছে 3টে দৃশ্যে ভাগ করা হয়েছে এবং 3টে দৃশ্যের মধ্যে এটা একটা ছোট নাটক বা একাঙ্ক নাটক বলা যায়, 3টে দৃশ্যে বিভক্ত। আর এইটার মূল গ্রন্থ হলো নাট্যকারের ছোট নাটকের সংকলন গ্রন্থ দশকথার অন্তর্গত। হ্যাঁ, দশকথা মানে এখানে 10টা ছোট ছোট নাটক রয়েছে আর তার মধ্যে 4 কথা, যেটা 4 নম্বর নাটক হচ্ছে জাম্বো নাটক। মোট কথা হচ্ছে মূল গ্রন্থটা হলো এটা দশকথা। নাট্যকারের ছোট নাটকের সংকলন গ্রন্থ দশকথার অন্তর্গত। এবার আমাদের মোহিত চট্টোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিতে হবে। মোহিত চট্টোপাধ্যায় বাংলাদেশের বরিশালে 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি ছিলেন একাধারে যেমন কবি, চিত্রনাট্যকার আর প্রাবন্ধিক, অপরদিকে তিনি একজন নাটকের রচয়িতা, নাট্যকার ছিলেন আর কি। তো তিনি সম্পূর্ণ নিজস্ব রীতিতে নাটক রচনা করেছেন। সম্পূর্ণ স্বতন্ত্র ভিন্ন ধর্মের নাটক তিনি রচনা করেছেন, নিজস্ব রীতিতে স্বতন্ত্র ধারায় তিনি রচনা করেছেন। হ্যাঁ, তার রচনার মধ্যে একটা নতুন ভাবনা ছিল। তো আমরা দেখেছি যে তার অসংখ্য তিনি নাটক রচনা করেছেন এবং তার মধ্যে 2টো বিখ্যাত নাটকের নাম তোমাদের জেনে রাখতে হবে। 2টো বিখ্যাত নাটক হলো বাঘবন্দি আর কণ্ঠ নালীতে সূর্য। আচ্ছা, এরপরে আমরা জাম্বো নাটকটার বিষয়বস্তুটা একটু জেনে নিই। জাম্বো নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের বর্তমান সময় বা লেখক যখন রচনা করেছিলেন তৎকালীন সময় যে মিডিয়ার প্রভাব তরুণ সমাজের ওপর, হ্যাঁ, সেটা নিয়েই তিনি রচনা করেছেন। এবং এই মিডিয়ার প্রভাবে তরুণ সমাজ যে কতটা আকৃষ্ট হচ্ছে, তাদের ওপরে কি প্রভাব পড়ছে এবং তাতে তাদের প্রতিক্রিয়া কতটা হচ্ছে, তাদের কি কি প্রতিক্রিয়া ঘটছে, সেই নিয়েই সেই বিষয়বস্তুই এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। কেমন? আর এই নাটকটা পড়ার আগে আমি বলতে চাই যে আইসিএসসি বোর্ডে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য বাংলা বিষয়ে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার আমরা চলে যাই জাম্বো নাটক আলোচনায়। এই প্রথম দৃশ্যটা অনেকটা যেহেতু বড়, সেই জন্য আমি আজকে পুরো দৃশ্যটা পড়ে শোনাবো না, কিছুটা অংশ পড়ব আর বাকি পরের ভিডিওতে আমি বাকি অংশটা পড়ব। সকাল, জায়গাটা গাছতলা, অদূরে খেলার মাঠ, গাছতলায় গাছের গোড়া ঘেঁষে অর্ধবৃত্তাকার বাঁধানো বসবার জায়গা। স্থানটি জনবিরল। এখানে মধ্যবয়সী আনন্দ আর তার বছর 10-এর ছেলে জাম্বোর মধ্যে প্রায় একটা যুদ্ধ চলছে। ছেলেটির কদম ছাঁট চুল, গাবদা গোবদা বলবান কঠিন গঠন, সাজ পোশাকে হাল ফ্যাশনের ছাপ। 2টি যুবক নিশি আর মাখন এখানে এসে পিতা পুত্রের লড়াইটা দাঁড়িয়ে দেখতে লাগলো। দুজনের পিঠে ব্যাগ, নিশির হাতে একটা মাইক ও রেকর্ডার। আনন্দ ছেলের হাত ধরে টেনে ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাইছে। ছেলে যাবে না, আরো খেলবে, এই নিয়ে টানাটানি। তাহলে প্রথমে একটা দৃশ্যপট লেখক আমাদের নাট্যকার আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে প্রথম দৃশ্যতে আমরা 4টে চরিত্র দেখতে পাচ্ছি, নিশি, মাখন, আনন্দবাবু আর জাম্বো।
কেমন। আর এখানে দেখা যাচ্ছে পিতা পুত্রের একটা টানাটানি চলছে বা লড়াই চলছে, যেহেতু মানে পিতা আনন্দ তার ছেলে জাম্বোকে স্কুলে পাঠাবার জন্য খেলার মাঠ থেকে নিতে এসেছে এবং তাকে বারবার হাত ধরে টানাটানি করছে যে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু জাম্বো তার সঙ্গে যেতে চাইছে না, সে আরো খেলতে চাইছে। এইখানে তাদের মধ্যে এই নিয়ে তাদের লড়াই চলছে। আর দূর থেকে মাখন আর নিশি নামে দুটো ছেলে তাদের দেখছে, আর তাদের দুজনের পিঠে ব্যাগ, আর হাতে রয়েছে, একজনের হাতে, নিশির হাতে রয়েছে মাইকার রেকর্ডার। হ্যাঁ, জাম্বো, ছাড়ো না বলছি তো, আর একটু খেলে নিয়ে বাড়ি যাব। আনন্দ, আরো খেলবে? স্কুল যাবে কখন? বাড়ি চলো। জাম্বো, একটু পরে গেলে কি হয়েছে? আনন্দ, একটা কথা নয়, সোজা বাড়ি চলো। দিন রাত্রি টিভি দেখা, খেলে বেড়ানো পেয়েছিস কি? সব নিজের ইচ্ছে মতো এই বয়সে লাইক হয়ে উঠেছ। জাম্বো, ওরা তো খেলছে এখনো, ছাড়ো না ড্যাডি। আনন্দ, যেমন তুই তেমনি তোর ওই সাকরেতগুলো, তোরা উচ্ছন্নে যেতে চলেছিস। জাম্বো, ছাড়ো, নইলে এবার হাত ছাড়িয়ে পালাবো কিন্তু। আনন্দ, পালাবি? খুব পালোয়ান হয়েছিস, পালাবার চেষ্টা করে দেখ দেখি, হাত মুচড়ে ভেঙে দেব, পালাবে। জাম্বো, পালাতে পারবো না? পারবে, পারবে আমার সঙ্গে তো হো যাইয়ে তৈয়ার, দেখো চমৎকার, আব মুঝে কোই নেহি রোক সকতা। জাম্বো হাত ছাড়িয়ে নেবার জন্য প্রবল চেষ্টা করতে লাগলো। আনন্দ, খুব তেজ, তোর কত তেজ, আজ আমি তা দেখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাম্বো হিন্দি ভাষায় কথা বলছে, কারণ জাম্বোর যেহেতু সবসময় হিন্দি সিনেমা দেখে, চলচ্চিত্র দেখে, দূরদর্শন দেখে, এইসবের জন্য তার কথাবার্তার মধ্যেও সেই যে মানে সিনেমার প্রভাব পড়েছে এবং সেই জন্য সিনেমা দেখে দেখে ওই হিন্দি কথা শিখে গেছে। হ্যাঁ, আর তাছাড়া তার সাজ পোশাক, কথাবার্তা সবকিছুর মধ্যে অত্যাধুনিকতার একটা ছাপ দেখতে পাওয়া যায়। সে যে এই মিডিয়া, মানে চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হয়েছে এবং তারই জন্য সে কি করছে, যে বাবার কথা তো শুনছেই না, বরং বাবাকে বলছে যে তাকে ছেড়ে দিতে, এবং বাবাও ছাড়তে রাজি হচ্ছে না, খেলতে দিতে চাইছে না, তার জন্য তার হাত ধরে টানাটানি চলছে। জাম্বো, মোগাম্বোকে পাকড়না ইতনা আসান নেহি হ্যায়। আনন্দ, মোগাম্বো? তুই কত বড় মোগাম্বো আমি দেখছি। হাত ছাড়াবার চেষ্টা করে জাম্বো। একসময় হাত ছাড়িয়ে ছিটকে দূরে গিয়ে বিজয়ীর ভঙ্গিতে জাম্বো বলে, জাম্বো, দেখা মেরা পাওয়ার, হাম কিসি সে কম নেহি। ড্যাডি, ইউ কান্ট বিট আ জাম্বো জেট। শূন্যে হাত তুলে, আই লাভ দ্য পাওয়ার, গিভ মি দ্য ওয়ে। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পিতা পুত্রের যে যুদ্ধ হয়েছে এবং তাতে জাম্বোই শেষ পর্যন্ত জয়ী হয়েছে, তার বাবাকে হারিয়ে দিয়েছে এবং সে নিজেকে বাবার হাত থেকে ছাড়াতে সক্ষম হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে মোগাম্বো বলে একজনের কথা বলেছে জাম্বো, এবং মোগাম্বো হচ্ছে একজন খুব শক্তিশালী মানুষের প্রতীক। হ্যাঁ, কিন্তু এখানে সে হিন্দি সিনেমা যে মিস্টার ইন্ডিয়াতে আমরা জানি যে সেখানে অমরেশ পুরী মিস্টার মোগাম্বোর চরিত্রে অভিনয় করেছিল, সেটা সে দেখেছে জাম্বো। আর যার জন্য তার অভিনয়, তার সংলাপ, এগুলোই তার নিজের মধ্যে মানে সে যেন নিজেকে মোগাম্বো বলেই মনে করছে, এবং সেই জন্য সে তখন তার নিজের ক্ষেত্রেও সেই সমস্ত সংলাপগুলো আর সেই সব কথাবার্তাগুলো অভিনয়, সেগুলো সে নিজে প্রয়োগ করছে। বলতে বলতে খেলার মাঠের দিকে জাম্বো ছুটে অদৃশ্য হয়। ক্লান্ত আনন্দ হতাশ দৃষ্টিতে জাম্বোর গমন পথের দিকে তাকিয়ে থাকে। মাখন আর নিশি এগিয়ে আসে। গমন পথ মানে হচ্ছে তার যে জাম্বো চলে যাচ্ছে সেই চলার পথের দিকে তার বাবা হতাশ হয়ে তাকিয়ে থাকে, আর জাম্বো সেখান থেকে দৌড়ে চলে যায়। নিশি, আপনি আনন্দবাবু তো? আনন্দ তাকায়, আমাকে কিছু বলছেন? নিশি, আপনি আনন্দবাবু তো? আনন্দবাবু? কে আনন্দবাবু? আমার এই নামটা ভুলে যেতে চাইছি মশাই। আনন্দ আমার কাছে আমার দেখছেন কোথায়? একটিমাত্র ছেলে, সেটি গোল্লায় গেলে রইল কি?
সব থেকেও আমি ডাহা ফেল করে গেছি ভাই, আমার ডাক নাম ফেলু, ওই নামটাই যথার্থ। আনন্দবাবু সে আর নেই গো, বলুন ফেলু বাবু। মাখন, ফেলু বাবু। আনন্দ, বলুন। গাছতলায় গিয়ে ক্লান্তভাবে বসে আনন্দ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দবাবু যিনি মানে জাম্বোর বাবা, তিনি নিজে মানে ছেলেকে আটকাতে না পেরে অত্যন্ত হতাশ হয়ে গেছেন, অত্যন্ত ক্লান্ত হয়ে গেছেন। আর যার জন্য সে কি করছে, সে বলছে যে আমার এই নামটা হচ্ছে আমার কাছে একটা উপহাস মাত্র। হ্যাঁ, আনন্দ আর আমার জীবনে কিছু মাত্র অবশিষ্ট নেই, কারণ তার ছেলে গোল্লায় গেছে, তার ছেলে বিগড়ে যাচ্ছে, এবং সেই জন্য সে বলছে যে আমি এই ব্যাপারে পুরোপুরি মানে ছেলেকে মানুষ করতে ফেল করে গেছি, তাই তার ডাকনাম যে ফেলু বাবু সেটাই তার নাম হিসেবে উপযুক্ত। আনন্দ বাবু নামটা তার উপযুক্ত নয়। তার নামটি তার উপযুক্ত নয়। আর আমরা আগে দেখেছি জাম্বো, আগেই বলা ছিল যে জাম্বো কিন্তু খুব বলিষ্ঠ গঠন আর খুব শক্তিশালী, যার জন্য জাম্বো তাকে হারিয়ে দিয়ে, তার বাবাকে হারিয়ে দিয়ে চলে গেছে। নিশি, আপনার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে খবর পেয়ে এখানে এলাম। আনন্দ, মানে এই রণক্ষেত্রে এলেন? বাপ বেটার যুদ্ধটি কেমন দেখলেন? এখানেও আমি ফেলু বাবু, ছেলে বাজিমাত করে হিন্দি বাত কপচে উধাও, এই ছেলে নিয়ে জেরবার হয়ে গেলুম মশাই। নিশি মাইকটা নিয়ে আনন্দর দিকে একটু এগোয়। নিশি, আমরা আপনার একটা সাক্ষাৎকার নেব বলে এসেছিলাম। আনন্দ, সাক্ষাৎকার আমার? আমি কে? ক্ষুদ্রস্য ক্ষুদ্র এই ফেলুর সাক্ষাৎকার? হাসাবেন না ভাই। আমাদের এই পল্লীর স্কুলের ম্যানেজিং কমিটির একটা মিটিং রয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তিনি তো বলছেন যে তার নামটা তার কাছে এখন উপহাস হয়ে দাঁড়িয়েছে, তার নাম আসলে ডাকনাম ফেলুবাবু, সেটাই তার পক্ষে যথার্থ একটা নাম, আর নিজেকে তিনি ক্ষুদ্রস্য ক্ষুদ্র বলে মনে করেছেন, মানে খুব সামান্য বলে, ছোটরও ছোট, হ্যাঁ, মানে নিজেকে খুব সামান্য বলে মনে করেছেন, কারণ তিনি ছেলেকে নিয়ে একেবারে জেরবার হয়ে যাচ্ছেন। আর এরপরে আনন্দ ওঠে। মাখন, আপনি তো আবার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, যেতে তো আপনাকে হবেই। আনন্দ, আপনারা তো এই তল্লাটের লোক নয়, কিন্তু অনেক খবরই রাখেন দেখছি। মাখন, আপনি নিজেকে ক্ষুদ্রস্য ক্ষুদ্র বলছেন, কিন্তু ওটা আপনার বিনয়। এলাকার অনেকের মুখেই শুনেছি, বিত্তে সম্মানে আপনার তুল্য এখানে আর কেউ নেই। তাহলে এখানে দেখছি যে মাখন বলছে যে আপনি তো ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, তাহলে আপনাকে তো যেতেই হবে। তখন আনন্দবাবু বলছেন যে হ্যাঁ, আপনারা যদিও এই তল্লাটের লোক নয়, কিন্তু আপনারা দেখছি অনেক কিছুই আমার সম্পর্কে খবরাখবর নিয়েছেন। তো তখন মাখন বলছে যে আমরা এখানে খবর নিয়ে জেনেছি যে বিত্তে সম্মানে আপনার তুল্য এই অঞ্চলে কেউ নেই। বিত্তে মানে আপনার সম্পদে, আপনার সম্মান মানে রেসপেক্ট, হ্যাঁ, রেসপেক্টের দিক দিয়ে বলো বা সম্পত্তির দিক দিয়ে বলো, আপনি হচ্ছে সবার ঊর্ধ্বে। এটা ওরা খবর নিয়ে অনেকের মুখে জেনেছে। আনন্দ, বিত্ত? বাপের কাছে ছেলের চেয়ে কি বিত্ত বড় মশাই? ছেলে আউট অফ কন্ট্রোল, আনম্যানেজেবল। এদিকে আমি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, ভগবান কিভাবে আমার কান উলে দিচ্ছে ভাবুন। আপনারা আমার সাক্ষাৎকার চাইছেন, আমি তো স্বয়ং ভগবানের কাছে একটা সাক্ষাৎকার চাইছি। হাজার প্রশ্ন জমে আছে। আচ্ছা ভাই, অনেক বকলাম, কিছু মনে করবেন না, আসি। মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে তার অনেক ক্ষোভ, অনেক দুঃখ, এইগুলো তার মনের মধ্যে জমা হয়ে রয়েছে, যার জন্য সে বলছে যে আমার সাক্ষাৎকার আপনারা নিতে চাইছেন, কিন্তু আমি তো চাইছি ভগবানের একটা সাক্ষাৎকার নিতে। ভগবানের কাছে আমার অনেক প্রশ্ন আছে, যে সেই জন্য মানে অনেক তার মনে দুঃখ জমা হয়ে রয়েছে আর কি, যার জন্য সে বলছে যে আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে আপনারা কেন সাক্ষাৎকার নিতে চাইছেন। ব্যস্তভাবে আনন্দ কয়েক পা ফিরে আসে। মাফ করবেন, আপনাদের পরিচয়টা নেওয়া হলো না, সাক্ষাৎকারই বা কেন? নিশি,
আচ্ছা, এখানে আর একটা কথা প্রথমে বলা হয়েছে যে বাপের কাছে ছেলের চেয়ে কি বৃত্ত বড়। বৃত্ত বলতে এখানে সম্পদ। তো এটা ঠিকই যে একজন বাবার কাছে তার ছেলেই হচ্ছে তার সব থেকে বড় সম্পদ, এবং সেই জন্যই বলেছে যে ছেলের থেকে বড় সম্পদ আর আমার নেই, কিন্তু সেই ছেলেকেই আমি ম্যানেজ করতে পারছি না, সেই ছেলেই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। নিশি, আমরা একটা সমীক্ষা করছি, এই জন্য নানা জায়গায় ঘুরতে হচ্ছে। এই শহরতলিতে আজ আপনাদের পাড়ায় এসেছি, কয়েকটি বাড়িতে গেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি। তাহলে ওরা বলছে যে আমরা একটা সাক্ষাৎকার নিতে এসেছি, কয়েকটা বাড়িতে ঘুরছি। আনন্দ, সমীক্ষাটা কি নিয়ে? মাখন, আজকের এন্টারটেনিং মিডিয়ার নিয়ে আর কি। এই টিভি, সিনেমা, রেডিও, ইন্টারনেট, ছোট ছোট ছেলে মেয়েদের উপরে এর প্রভাব, অভিভাবকদের মতামত, এই নিয়ে কিছু প্রশ্ন রাখছি, উত্তর রেকর্ড করা হচ্ছে। নিশি, এ পাড়ায় এসে শুনলাম আপনার ছেলেটি। আনন্দ, ঠিকই শুনেছেন, এতক্ষণ তো এই জন্যই কপাল চাপড়াচ্ছিলাম, এই মিডিয়া ভাইরাসেই তো আমার ছেলেটি ধসে গেছে। কি ভাইরাস যে ঘরে ঘরে ঢুকেছে। তাহলে এখানে দেখছি যে ওরা নিশি আর মাখন বলছে যে আমরা একটা সমীক্ষা করতে এসেছি, যে এই যে মিডিয়া, মানে টিভি, রেডিও, ইন্টারনেট, এগুলোর ওপরে, এগুলো মানে দেখার ফলে, এগুলো ব্যবহারের ফলে যে শিশুদের ওপরে কতটা প্রভাব পড়েছে, তাদের জীবনে কতটা প্রভাব পড়েছে, সেক্ষেত্রে মানে অভিভাবকদের কি দায়িত্ব রয়েছে, সমাজের কতটা দায়িত্ব রয়েছে, বা সরকারের কতটা দায়িত্ব রয়েছে, ইত্যাদি নানা রকম ব্যাপারে তারা একটা সমীক্ষা করতে চাইছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দবাবু বলেছেন হ্যাঁ, যে এই মিডিয়ার প্রভাবেই তার ছেলেটার সর্বনাশ হয়েছে, তার ছেলেটা একেবারে ধসে গেছে। মানে এখানে একটা অসহায় বাবার অসহায়ত্বই ফুটে উঠেছে, এবং তিনি তার একমাত্র ছেলের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত অস্থির হয়ে উঠেছেন, অত্যন্ত চিন্তিত হয়ে উঠেছেন। এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। নিশি, মাইকটা বাড়িয়ে, আপনি বলতে চান এন্টারটেনিং মিডিয়া ভাইরাস ছড়াচ্ছে? মাখন, মিডিয়ার ভালো মন্দ দুটো দিকই থাকে। আনন্দ, থাকে, আমি তা মানি। আমাদের পাড়ায় অনেক ছেলে মেয়ে আছে, মনে হয় তারা তেমন ভাবে ভাইরাসের পাল্লায় পড়েনি, কিন্তু কেউ কেউ ভাইরাসে অ্যাট্রাক্ট হচ্ছেও তো, যেমন আমার গুণধর সন্তানটি। কাগজপত্র তো পড়েন, ছোট ছেলে মেয়েদের উপরে এইসব ভাইরাসের ক্রিয়া যে কত রকম ভাবে হচ্ছে সেই সব দেখছেন নিশ্চয়ই। নিশি, এ ব্যাপারে মিডিয়ার দায়িত্ব, সরকারের দায়িত্ব, অভিভাবকের কর্তব্য, এইসব নিয়ে চিন্তা ভাবনা করার জন্যই আমাদের এই সমীক্ষা। পথ একটা বেরোবে। আনন্দ, এই রোগের মলম কবে বেরোবে জানি না, ইতিমধ্যে আমার কপাল পুড়ে তো ঘা হয়ে গেছে। আমার ছেলে জাম্বো তো পারলে টিভির বাক্সটার মধ্যে ঢুকে যেতে পারলেই মহা খুশি। দিনরাত যন্ত্রটা আঁকড়ে ধরে আছে, ওখান থেকেই বুলি শিখছে, মগজে মশলা ভরছে, চলন ধরন শিখছে। যন্ত্রটাকে বিদায় করাও অসম্ভব, দুনিয়া রসাতল করবে। একবার চেষ্টা করেছিলাম, আত্মহত্যার ছক কষেছিল ছেলে, তার কায়দাটাও নাকি সিরিয়াল দেখে শিখেছে। জাম্বোর একটি সমবয়সী সাকরেদ ফিল্ম স্টার হওয়ার জন্য মুম্বাই পালিয়েছিল, ইনিও তালে আছেন। মাকে বলে নাকি মুম্বাই গিয়ে অ্যাক্টর হব। মাখন, সত্যি সত্যি কি আর পালাবে? আনন্দ, কি জানি, এক ধরনের নেশা ভর করেছে তো, নেশার ঘরে কে কি না করে। আর জাম্বোর নেশা কি একটা, ইতিমধ্যেই দেখবেন বোতল নিয়ে বসেছে। নিশি, বোতল? আনন্দ, হ্যাঁ, যদি আমি বলি লুকিয়ে চুরিয়ে চলছে। মাখন, এইটুকু বয়সে বোতল ধরেছে? আনন্দ, মদের বোতল নয়, কোল্ড ড্রিঙ্কসের বোতল, চোঁচো করে গিলছে আর ছিপিটি থলে পুড়ছে। আর বিস্কুট তো ঘর ভরে গেল। এখানে আমরা দেখছি যে সময় এই নাটকটা লেখা হয়েছে সেই সময় কিন্তু এন্টারটেনমেন্ট বলতে শুধুমাত্র এই দূরদর্শন বা টিভি ছিল, এবং টিভির মধ্যে এই সব ছোট ছোট ছেলেমেয়েরা অনেক কিছুই দেখছে। তারা দেখছে হিন্দি, বাংলা, নানা রকম সিনেমা, ধারাবাহিক, বিভিন্ন রকম বিজ্ঞাপন মানে অ্যাড আর কি। তো সেই সমস্ত বিজ্ঞাপন দেখে দেখে তাদের মনে কিন্তু অনেকটা সেই বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং তাদের মনে সেইগুলোর প্রতি মানে
প্রভাব বিস্তার করেছে তাদের মনে। ছোট ছোট ছেলেমেয়েরা তো সেইগুলোকে নকল করার চেষ্টা করছে, এই সিনেমা দেখে নকল করার চেষ্টা করছে, যার জন্য এখানে বলছে যে সেই তার জাম্বোর এক বন্ধু আর জাম্বো মানে অনেকেই যেতে চাইছে মুম্বাইয়ে, সেখানে তারা অ্যাক্টর হবে। সেই সব সিনেমা দেখে তারা সেই রকমই হতে চাইছে। আবার এই মানে টিভিটাকে যখন তার বাবা ঘর থেকে বিদায় করতে চেয়েছিল, তখন জাম্বো আত্মহত্যার ছক কষেছিল, এবং সেই আত্মহত্যার ছকটাও কিন্তু সেই সিনেমা দেখেই তার সে শিখেছে আর কি, সে শিখেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই মানে যে সিনেমার প্রতি তাদের সে একটা দুর্ভেদ্য একটা মানে আকর্ষণ, সেই আকর্ষণে তারা একদম আকৃষ্ট হচ্ছে এবং শেষ পর্যন্ত তারা তাদের উপর একটা কুপ্রভাব বিস্তার করছে। এবং সেই যে কোল্ড ড্রিঙ্কস, সে ছিপি তারা জমা করছে, হ্যাঁ, বিস্কুট খাচ্ছে, ওইসব ছিপি প্যাকেট কি সব প্যাকেটে কি সব নম্বর থাকে, ঠিক নম্বরে এসে গেলে আর কথা নেই, বিস্কুট চিবিয়ে লন্ডন যাবে, ছিপি নাকি লাখপতি বানিয়ে দেবে, ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে মেরা নাম্বার কব আয়েগা, এই তো পুজো আসছে, ছোট পর্দার ফর্দ মিলিয়ে বায়না ধরেছে আদিদাসের টি শার্ট, নাইকির জুতো, রেব্যানের সানগ্লাস, গুচি নাকার জিন্স আর পকেটে রাখার খুশবুওয়ালা পেন, এসব আবদার চলবে না শুনলেই ফোঁপাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এই বিজ্ঞাপন দেখে দেখে তারাও সেই সমস্তগুলো পাওয়ার জন্য এইসব দামি দামি টি শার্ট, নাইকির জুতো, আদিদাসের টি শার্ট, হ্যাঁ, গুচি জিন্স, এই সমস্ত পাওয়ার জন্য তারাও বায়না করছে। তারা একবারও ভাবছে না যে তাদের বাবা মার সেই সমস্ত দামি দামি জিনিসপত্র কেনার, হ্যাঁ, ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার সামর্থ্য আছে কি নেই, সেটা তারা একবারও ভাবছে না। তারা যদি না পায় তাহলে তারা কুরুক্ষেত্র আরম্ভ করে দিচ্ছে, এটাই আর কি। তাহলে দেখা যাচ্ছে যে আনন্দবাবু নিজেও স্বীকার করছে যে বিজ্ঞাপনের মানে ভালো প্রভাবও রয়েছে, কিন্তু ভালোর থেকে খারাপ প্রভাবটা, কুপ্রভাবটাই বেশি রয়েছে, এবং তারা ছেলে মেয়েদের মানে একটা মানে তাদের আকর্ষণ কিশোর সমাজকে গ্রাস করে তুলেছে। তাদের নানা রকম প্রলোভন আছে যে এই বিস্কুটের প্যাকেট জমিয়ে চলে যাবে কি লন্ডন চলে যেতে পারবে, আবার ছিপি জমিয়ে তারা লাখপতি হতে পারে, একটা নম্বর দেয়া রয়েছে। এইভাবে নানাভাবে তাদের জিনিসগুলো মানে বিজ্ঞাপনের মালিকেরা তাদের জিনিসগুলো বিক্রি করবার জন্য সাধারণ মানুষকে এবং বিশেষত মানে কিশোর কিশোরীদের প্রলোভন দেখাচ্ছে, আর তারাও হঠাৎ করে সেই সমস্তগুলো পেয়ে যাওয়ার আশায় সেইগুলোই অনুকরণ করে চলেছে। সেই বিজ্ঞাপনের মালিকদের পাতা ফাঁদে সেই কিশোর কিশোরীরা শেষ পর্যন্ত পা দিচ্ছে। নিশি, না, আপনার ছেলেকে ভাইরাসে ভালোভাবেই ধরেছে দেখছি। আনন্দ, কিন্তু সবকিছুর ওপরে ওর এই মুম্বাই যাওয়ার নেশা। অ্যাক্টর হবে, অ্যাকশন হিরো হবে, কবে যে পালায় সেই ভয়ে অস্থির হয়ে থাকি। যেমনই হোক একটিমাত্র ছেলে তো, ওটিই তো আমার বুকের পাঁজর। এত রকম স্বপ্নের ভূত ওর ঘাড়ে চেপে আছে, কোন ওঝা তা তাড়াবে? ছোটরা আগে নিজেদের স্বপ্ন গড়ে নিত, বড় কিছু হবার স্বপ্ন। ওরা এখন মিডিয়া থেকে স্বপ্ন কেনে, স্বপ্ন বেছে নেয়। না ভাই, দেরি করে ফেলেছি, মিটিংয়ে যেতে হবে, আসি। তাহলে এখানে জাম্বো হলো একটা প্রতীকী চরিত্র, কিন্তু জাম্বোর প্রতীকী চরিত্রের আড়ালে বর্তমান যুগে এবং লেখকের সময় তৎকালীন সময়ে কিশোর কিশোরীদের যে তাদের চরিত্রটাই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। হ্যাঁ, তারা এই বিজ্ঞাপনের পাতা ফাঁদে পা দিচ্ছে, তাদের প্রলোভনে প্রলুব্ধ হয়ে গিয়ে তাদের নিজেদের লেখাপড়া, তাদের শিক্ষা, ছোট ছোট ছেলে মেয়েদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সংসারের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই সবকিছু তারা ভুলতে বসেছে। তারা ভুলতে বসেছে যে এই সমস্ত দামি দামি জিনিসপত্র তাদের বাবা মা আদৌ তাদের দিতে পারবে কি পারবে না, সেই সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধু বায়না করে চলেছে।
তো এই বড়দের কোনো উপদেশ তারা কিন্তু মানতে চায় না। হ্যাঁ, একটা রঙিন স্বপ্নের পেছনে তারা ছুটছে, এই টিভি দেখে দেখে। এই রঙিন, আমরা তো একসময় টিভিটাকে আমরা বোকা বাক্স তো বলে থাকি, তো সেইটা সত্যি মানুষকে বোকা বানিয়েই দিয়েছে। তার রঙিন জগতে তারা আচ্ছন্ন হয়ে রয়েছে, তারা কিন্তু উপদেশ কোনো শুনতে চায় না। আর এখানে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ যে এত রকম স্বপ্নের ভূত ওর ঘাড়ে চেপেছে, কোন ওঝা তাড়াবে। এটা একটা মানে এই যে তোমাদের দূরদর্শন বা মিডিয়া, সেটা একটা ভূতের মতো তাদের ঘাড়ে ভর করে রয়েছে। এবং ওঝা কোন মানে ভূত যদি মানুষের ঘাড়ে চাপে তাহলে তো শুধুমাত্র ওঝাই তাকে তাড়াতে পারে, কিন্তু এখানে কোনো ওঝায় পক্ষে, এখানে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় যে সেই সমস্ত তরুণ তরুণীদের সেই প্রলোভনের থেকে বাইরে বার করে আনা। আর এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ, ওরা এখন মিডিয়া থেকে স্বপ্ন কেনে, স্বপ্ন বেছে নেয়। আগে মানুষেরা স্বপ্ন দেখত হচ্ছে বড় হওয়ার স্বপ্ন, সেটা তারা নিজের মন থেকে দেখতো, যেটা তাদের হৃদয় থেকে বেরিয়ে আসতো যে আমি বড় হয়ে এটা কি করব। তার মধ্যে একটা সক্রিয়তা ছিল। কিন্তু এদের যে স্বপ্ন, এই কিশোর কিশোরীদের স্বপ্ন, সেটা কিন্তু তারা নিজের মন থেকে দেখছে না, দেখছে মিডিয়া থেকে। মিডিয়াতে যা দেখানো হচ্ছে যে এই যে অ্যাকশন হিরো মারামারি করছে, হ্যাঁ, ভিলেনদের মারামারি করে ইয়ে করছে, মারামারি করে পরাস্ত করছে। তো সরি, তো তারাও সেই রকমই হতে চাইছে। সেটা তাদের নিজস্ব মন থেকে নয়, সেটা হচ্ছে মিডিয়ার দেখানো স্বপ্ন। সেটা স্বপ্ন হলো তাদের চুরি করা স্বপ্ন। সেই স্বপ্ন কখনোই ভবিষ্যতে সত্যি হতে পারে না। সেই স্বপ্নই সত্যি হবে যেটা মানুষের মানে হৃদয় থেকে বেরিয়ে আসছে। তো এখানে আমরা দেখো বলছে যে সেই স্বপ্নের পেছনে ছাত্রছাত্রীরা দৌড়চ্ছে যার মধ্যে কোনো স্বকীয়তা নেই, এবং মিডিয়ার হাতছানিতে তারা নিজেদের শেষ পর্যন্ত শেষ করে দিচ্ছে। তো মাখন, অনেক দরকারি কথা পেলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ। আনন্দ, ধন্যবাদ। আনন্দ দ্রুত চলে যায়। নিশি আর মাখন গাছতলায় গিয়ে বসে, পিঠের ব্যাগ নামায়, মাইকটা জায়গা মতো রাখতে রাখতে নিশি বলে, মাখন বল। নিশি, কেমন বুঝছিস? মাখন, আনন্দবাবু বড্ড ভেঙে পড়েছেন। নিশি, তোর মাথায় কি রে মাখন? আমি কি ওই সব নিয়ে ভাবছি? সমীক্ষার ভাঁওতাটা বেশ কাজ দিয়েছে, কি বল? মাখন, হ্যাঁ, খবরাখবর পেতে খুব সুবিধে হয়েছে। এই তল্লাটে আমরা অচেনা লোক, কেউ সন্দেহের চোখেও দেখছে না। মাথা খাটিয়ে প্ল্যানটা বেশ বের করেছিস। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে নিশি আর মাখন কিন্তু প্রকৃতপক্ষে কোনো সৎ লোক নয়, তারা কোনো সৎ ব্যক্তি নয়। আর তাদের শুধুমাত্র সাক্ষাৎকার নেওয়াটাও উদ্দেশ্য নয়, ওটা একটা তাদের প্ল্যান ছিল। আসলে তারা অন্য কাজে এসেছে। নিশি, তাহলে আমার প্ল্যানটার তারিফ করছিস? ফেলুবাবুর পার্টিটি শাঁসালো মানে ফেলুবাবু খুব ধনী সম্প্রদায়ের ব্যক্তি। তার ওপর ওই যে বললেন না ছেলেটি ওর বুকের পাঁজর, তাই মনে হচ্ছে ওর ট্যাঙ্ক থেকে 1 লাখ টাকা খসানো খুব শক্ত কাজ হবে না। মাখন, ওই তো ছেলে, তবু ছেলের ব্যাপারে খুব নরম, ও টাকা দিয়ে দেবে। নিশি, ভাবছি 2 লাখ চাইবো কি না। মাখন, গাছে কাঁঠাল গোফেতে, যেন ছেলেটাকে কিডন্যাপ করে ফেলেছিস। নিশি, ওরে তুড়ি বাজিয়ে কেস হাসিল করে ফেলবো, ছেলেটা কি করছে দেখ। মাখন একটু এগিয়ে দূরে তাকায়, খেলছে। নিশি, এই পথেই ওকে ফিরতে হবে। মাখন, সঙ্গে যদি বন্ধু টন্ধু কেউ থাকে? নিশি, থাকতেই পারে। মাখন তখন? নিশি, ঘাড়ের ওপর এই মাথাটি আছে কি জন্য? এটি খাটাবো। যে জাল ফেলতে জানে সে জাল টেনে তুলতেও জানে। মাছ ঠিক আমি ডাঙায় তুলে ছাড়বো, দেখে নিস। তবে মাথায় খালি একটা ভাবনা ঘুরছে, 1 লাখের বদলে 2 লাখ চাইবো কিনা। লোকে বলছিল না লাখ টাকা ফেলুর হাতের ময়লা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা কি কাজে এসেছে। এইবার বোঝা যাচ্ছে যে নিশি আর মাখন এসেছে সব রকম খোঁজ খবর নিয়েই এসেছে এবং তারা জানতে পেরেছে যে আনন্দবাবু এই অঞ্চলে খুব ধনী ব্যক্তি এবং তার ছেলে জাম্বোকে তারা কিডন্যাপ করতে এসেছে এবং তার কিডন্যাপ করে আনন্দবাবুর কাছ থেকে মুক্তিপণের টাকা চাইবে। হ্যাঁ, আর ফেলুর হাতের ময়লা মানে হচ্ছে যে অনায়াসেই সেই টাকাটা ফেলুবাবু দিয়ে দিতে পারবে। মাখন, লোভ বাড়াস না নিশি বলছিস। তাহলে এখানে দেখতে পাচ্ছি মাখন একটু সাদাসিধে ধরনের লোক, হ্যাঁ, আর নিশি হচ্ছে খুব চালাক। মাখন, প্রথম কাজ আমাদের বলতে পারিস হাতে খড়ি, গোড়ায় যখন 1 লাখ ভেবেছি তাই থাক। নিশি, তুই যখন বলছিস তাই হবে। হ্যাঁ, লোভ বাড়াবো না, লাখখানেক টাকা আমাদের মতো বেকার ছেলের কাছে কম কি? দুজনে ওই ক্যাপিটাল দিয়ে ছোটখাটো একটা বিজনেস স্টার্ট করে দেবো, দিন রাত খাটবো, এক সময় ঠিক দাঁড়িয়ে যাবো। মাখন, কিন্তু অসৎ পথের অর্থ ফল দেবে। নিশি, ওসব ফালতু কথা বলবি না তো। আর কোনো বাঁচার পথ আছে তোর? ধম্ম কথার ক্যাথায় আগুন। তুই ফেলুর 1 লাখ টাকা খসলে, ওই ফেলুর 1 লাখ টাকা খসলে সে না খেয়ে মরবে? আমরা তো মরতে বসেছি, ওর কাছে ওই কটা টাকা কিচ্ছু না। তাছাড়া ওর ছেলের উপর আমরা কোনো টর্চার করব না, বিবেক বুদ্ধি তো পুরোপুরি জলাঞ্জলি দেবার ছেলে নই আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিডন্যাপ করবে এবং কত টাকা তারা মুক্তিপণ হিসেবে চাইবে সেই নিয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। আর মাখন যেহেতু একটুখানি সাদাসিধে এবং ধর্মবোধ তার মধ্যে রয়েছে এবং সেই জন্য তার মধ্যে বিবেক বোধ রয়েছে, সে হচ্ছে কিছুটা সৎ, হ্যাঁ, যার জন্য সে বলছে যে এই অসৎ উপায়ে টাকা আমরা যদি চাই তাহলে কি সেটা ভালো ফল হবে? কিন্তু নিশি কিন্তু ধর্ম কথা শোনে না এবং সেই জন্য তার মধ্যে কোনো বিবেক বোধও নেই। সে বলছে যে এই ফেলুবাবু এত বড় লোক, তার যদি এই আমাদের মতো বেকার লোকে কিছু টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, তাহলে সে তো আর মরে যাবে না, তার কোনো ক্ষতিই হবে না, বরং আমরা একটা বিজনেস শুরু করতে পারবো। আর তাছাড়া জাম্বুকে আমরা কোনো রকম টর্চার বা মারধর কিছু করব না। মাখন ব্যাগ থেকে বের করে একটা ওষুধ খায়। কি হলো, ওষুধ খাচ্ছিস? মাখন, আজ পূর্ণিমা তো। নিশি, পূর্ণিমা তাতে কি হয়েছে? মাখন, পূর্ণিমা অমাবস্যায় আমার ব্রঙ্কিয়াল অ্যাজমাটা একটু বেগ দেয়। নিশি, দিচ্ছে? মাখন, দেয়নি, প্রিকশন আর কি। নিশি, না, টাকাটা পেই আগে তোর একটা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব। শোন, ফেলুর কাছে 1.5 লাখ চাইবো, তোর ট্রিটমেন্টটা ওর টাকায় হবে। ছেলের আবদারের পেছনে যে কত টাকা নর্দমায় ঢালছে তার টাকার কিছুটা সদয় হবে। তাহলে 1 লাখ আর তোর চিকিৎসা বাবদ বাড়তি 50,000 চাইছি। সদয় হবে সে তো ছেলের বায়নার জন্য অনেক টাকায় নর্দমায় ঢালছে, তার অনেক টাকায় ব্যয় করছে, যেগুলো হয়তো তার কোনো ছেলের কোনো উপকারেই লাগবে না, কিন্তু নষ্ট হচ্ছে অনেক টাকা। তাই বলছে যে তোর যদি চিকিৎসার কাজে টাকাটা লাগে তাহলে সৎভাবে উপযুক্তভাবে টাকাটা ব্যবহার হবে। সেই জন্য বলছে যে আমি 1 লাখ টাকা চাইবো আর তোর চিকিৎসার জন্য আরো 50,000 টাকা বেশি চাইবো। মাখন, 50,000 টাকার চিকিৎসা আমার জন্য? এই চিকিৎসা আমায় মানায়? তুই বাড়তি 1 নে, ওতেই যা চিকিৎসা হবে। নিশি, 1,000? মাখন, হ্যাঁ। নিশি, তুই কি রে মাখন, না পেপে তোর চাওয়াটাও এইটুকু হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে তারা কিন্তু খুব গরিব এবং সেই গরিব বলেই তারা হচ্ছে বাধ্য হয়েই এই কিডন্যাপের কাজে নেমেছে। আর তাদের তারা হলো পরিস্থিতির শিকার। হ্যাঁ, তারা হলো বেকার, কিন্তু বেকার হলে হবে কি, তারা কিছুটা শিক্ষিত। তাই বলছে যে তোর না পেপে তোর চাওয়াটাই অল্প হয়ে গেছে, রাবিশ। তাছাড়া আজকাল একটা কিডন্যাপিং কেসে র্যানসামের রেট কত জানিস? 50 লাখ দিয়ে শুরু হয়।
ফেলুর কপাল ভালো, আমরা 1-1.5 চাইছি। জাস্ট এই বেকার জীবনটা থেকে কোনো মতে একটু বাঁচার চেষ্টায়। অতিলোভে এক গাদা টাকা চেয়ে লোকটাকে পথে বসাতেও চাইছি না। মাখন পকেট থেকে একটা ছোট কৌটো বের করে, কৌটোর ভেতরে একটা শুকনো জবা ফুল। নিশি লক্ষ্য করে ব্যাপারটা। মাখন ফুলটা নিজের মাথায় ঠেকিয়ে নিশির কাছে আছে। নিশি বিরক্ত। একটা কৌটো থেকে জবা ফুল বার করে মাখন সেটা নিজের মাথায় ঠেকায় এবং তারপরে নিশির কাছে আসে। মাখন, নে, এটা মাথায় ঠেকা মায়ের প্রসাদী ফুল। নিশি, জ্বালাস নে তো, ওসবে আমার ভক্তি নেই। মাখন, আমাদের প্রথম কাজ। নিশি, তুই তো মাথায় ঠেকিয়েছিস, ব্যাস ওতেই যা হবার হবে। এবার ছেলেটাকে তুলতে পারলেই প্ল্যান মতো কাজটা এগোয়। ব্যাটা এখনো খেলছে। মাখন মাঠের দিকে তাকায়, কেমন চিন্তিত মাখন। মাখন, নিশি কি রে? মাখন, মাঠ ফাঁকা, কাউকে দেখছি না। নিশি, এদিক ওদিক কোথাও গেছে। আরে ওর বাড়ি ফেরার তো এটাই পথ, বাছাধনকে ফিরতে তো হবে, ধৈর্য হারালে চলবে কেন? লক্ষ্য করেছি সেই জায়গাটা বেশ নিরিবিলি, একজনও কেউ এতক্ষণ এখান থেকে পাশ করলো না। মাখন, ফুলটা মাথায় টেকালে ভালো করতিস। নিশি, ধ্যাত, ওরে ছাগল, ফুল ঠেকিয়ে কি হবে? ভগবান এইসব কাজে তোকে হেল্প করবে? তাহলে ভগবান আর ভগবান থাকে, বল থাকে? মাখন, চুপ। ভগবান অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে মদত দেবে? ওই ফুল মাথায় ঠেকিয়ে তুই ভুল করেছিস, তোর এর জন্য কি পেনাল্টি হয় দেখ। কিডন্যাপিং এর অপকর্মে কেউ ভগবানকে পার্টনার করে? মাখন, এসব কথা আগে সমঝে দিবি তো, এখন কি হবে? আমি তো ফুল কপালে ঠেকিয়ে ফেলেছি। নিশি, ফোনটা দে, নন্টুর সঙ্গে একটু কথা বলি, বেচারা একা বসে আছে। তাহলে আমরা দেখছি এখানে যে মাখন মাথায় ফুলটা ঠেকিয়েছে, ভগবানের প্রসাদী ফুল, কিন্তু নিশি বলছে যে ভগবান যদি এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে যদি আমাদের সহযোগিতা করে তাহলে সে তো আর ভগবান থাকবে না। ভগবান সৎ ব্যক্তিদেরই সহযোগিতা করে, কোনো অসৎ কর্মে সহযোগিতা করবে না, সেটাই বলছে নিশি। এবার নন্তু বলে আর একজন ওদের সহযোগী আছে, তার কথা বলছে যে তার সঙ্গে ফোনে কথা বলবে। মাখন ব্যাগ থেকে সেলফোনটা নিশিকে দেয়, নিশি ডায়াল করে ফোনে। হ্যালো নন্তু, শোন, গাড়িটা এই মাঠের ধারের রাস্তাটার উপরে এনে রাখ। হ্যাঁ, ঝোপটার কাছাকাছি ফাঁকা মতো আছে না জায়গাটা? আরে এই মাথাটা অত কাঁচা নয়, সবকিছু আগে ভাগে সার্ভে করে। প্ল্যানটা ছোকে নিয়ে স্টেপ বাই স্টেপ পা ফেলছি। হ্যাঁ রে, কেস ভারী হোপফুল। একটু বাদেই ছেলেটাকে তুলে ফেলবো। চা খাবি? কাছে দোকান আছে। বুঝতে পারছি একা একা বোর্ড হচ্ছিস খুব, তবে চটপট চাটা খেয়েই গাড়ির কাছে চলে আসিস। আচ্ছা, ওকে। ক্যাশ টাকা আমার সঙ্গে 1000 খানেক আছে, তোর কাছে যা আছে তা মিলিয়ে পরে দরকার হলে দেখা যাবে খন। হাসে। মাখনটার কথা আর বলিস না, প্রসাদী ফুল মাথায় ঠেকাচ্ছে আর অ্যাজমার ওষুধ খাচ্ছে। হাসে। হেপরোগীকে কিডন্যাপিং এর পার্টনার করেছি, সব না গুবলেট করে দেয়। ঠিক আছে, হ্যাঁ রাখছি। চা খেয়ে ঝটপট গাড়ির কাছে চলে আসিস, আর মাখনের সঙ্গে কথা বলতে হবে না। রাখছি। ফোনটা মাখনকে ফেরত না দিয়ে নিশি তার পকেটে রাখে। মাখন তার মুখ হাঁ করে ইনহেলার থেরাপির যন্ত্রটা পাম্প করে। তাহলে এখানে দেখছি যে তার একটা মাখনের একটা অ্যাজমার মতো আছে, যার জন্য সে ইনহেলার নেয়, আর সেই ইনহেলার নিচে এবং তার সঙ্গে আর কি করছে, মানে সে প্রসাদী ফুল মাথায় নিচে ইত্যাদি। কি হলো মাখন? নিঃশ্বাসটা নিশি, বল না। মাখন, না রে, তেমন কিছু না, প্রিকশন নিয়ে রাখলাম। নিশি, তুই দেখছি ডোবাবি, একটার পর একটা প্রিকশন চলছে, নার্ভাস লাগছে, ঝেড়ে কাস না। মাখন, আমি ঠিক আছি। নিশি, তাই থাক ভাই, তীরে এসে তরি ডোবাস না। তরি বলতে এখানে নৌকা, মানে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, এখন তুই সব কাজটাকে নষ্ট করে দিস না, মানে শেষ মুহূর্তে এসে সব পণ্ড করে না দিস, সেটাই বলছে।
মাখন, ছেলেটা বেয়ারা টাইপের, ট্যাকেল করা খুব সোজা হবে না। নিশি, আমাকে ফেলুবাবু পেয়েছিস, একবার ধরলে কচ্ছপের কামড়, একটু বেগরবাই করলে এমন কোঁতকা দেব টাইট হয়ে যাবে। মাখন, চেঁচায় যদি? নিশি, সে আমার ভাবা আছে, চেঁচাবার সুযোগই দেব না আমি। এ কথা সে কথায় জাম্বুকে ভুলিয়ে রাখবো, এক সময় একটু তুড়ি বাজাবো, ওটা সিগনাল, তুই ওর পেছনে চলে যাবি। মাখন নার্ভাস গলায়, আমি? তো একটা মানে পরিকল্পনা করে রেখেছে নিশি, এবং বলছে যে যখন ছেলেটা আসবে সে তখন কথাবার্তায় তাকে ভুলিয়ে রাখবে এবং তারপরে একটা তুড়ি বাজাবে, তখন ওকে মানে মাখনকে পেছনে চলে যেতে বলছে, ছেলেটার পেছনে যেতে। যাই হোক, তো এইখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, যেহেতু এটা বড় ভিডিও। আমি পরবর্তী পর্বে বাকি প্রথম দৃশ্যটা শেষ করব। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।